অবশেষে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যুগের অবসান। অসুস্থতার কারণে সরে দাঁড়ালেন দায়িত্ব থেকে। পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হলেও আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দেশে কোনো প্রভাব পড়বে না। কুষ্টিয়ায় 8 জনকে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিল বিজেপি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় ফেরত পাঠানো হলো 7 জনকে। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা, পূর্ব বিরোধের জের ধারণা পুলিশের। চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ। এবং 2 বছরে গাজীপুরে বন্ধ 120 কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। বিগত সরকারের গাফিলতি দায়ী বলছেন স্থানীয় এমপি। পরিস্থিতি মোকাবিলায় কঠোর হবার তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র। গুরুতর অসুস্থতার কারণে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ায় রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার। বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। বলেন, সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে। স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরিত পদত্যাগপত্রে রাষ্ট্রপতি উল্লেখ করেন, তিনি গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় মোহাম্মদ শাহাবুদ্দিন হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করেছেন বলেও জানান তিনি। স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হওয়ায় মাঝে মাঝে অচেতন হয়ে যান বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন শাহাবুদ্দিন। এসব রোগের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করার অপারগতা জানিয়ে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ করতেই পারেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। বিস্তারিত জানাতে সংসদ ভবনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, এখন আপনারা জেনেছেন যে আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তার পদটি কিন্তু শূন্য হওয়ার পরে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ তিনি কিন্তু দায়িত্বভার গ্রহণ করেছেন রাষ্ট্রপতির। ইতিমধ্যে এই সংবাদ সম্মেলন কিন্তু তিনি করেছেন জাতীয় সংসদের সচিবালয়ের শপথ কক্ষে। আসলে তিনি সংবাদ সম্মেলন করে মেজর হাফিজ উদ্দিন আহমদ যিনি এটি গণমাধ্যমকে জানিয়েছেন যে বিকেল 5টা 1 মিনিটে আজকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি তার স্বাক্ষরিত পদত্যাগপত্রটি জমা দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে অসুস্থতার কারণ উল্লেখ করেছেন, যেখানে অসুস্থতা বেশ কয়েকটি বিষয় তিনি উল্লেখ করেছেন। তার আসলে কী কারণে তিনি আসলে দায়িত্বভার তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সেটি কিন্তু উল্লেখ করেছেন। আমরা একটু বলতে চাই যে চিঠিটি আসলে আমাদের হাতে আছে, যে চিঠিতে তিনি উল্লেখ করেছেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা তিনি আগে থেকে ভুগছিলেন। একই সঙ্গে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছিল। আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য, এবং সেখানে তিনি চিকিৎসা করিয়েছিলেন। সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি এখানে উল্লেখ করা হচ্ছে এবং তিনি বলেছেন যে ইদানিং তার সেই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল, সেখানে অটোনমিক যে নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে এই রোগটার আসলে কারণে মূলত তিনি ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান প্রায় সময়, এবং এই অবস্থায় আসলে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করা তার জন্য সঠিক হচ্ছে না এবং তিনি পারছেন না বলেই আসলে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং তারপরে কিন্তু আজকে বিকালে তিনি
পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা 2-3 দিন ধরে কিন্তু শুনছিলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন, এটা কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে জানতে পারছিলাম এবং আমরা গতকালকে আসলে নিশ্চিত হয়েছিলাম যে তিনি হয়তো আজকে নাগাদ অর্থাৎ শুক্রবার তিনি যে কোনো সময় পদত্যাগ করবেন, স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিবেন এবং সেইটি কিন্তু আজকে হয়েছে। এবং আপনারা জানেন যে থাইল্যান্ডে সফরে ছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং তিনি কিন্তু তার সফরটা সংক্ষিপ্ত করে ঢাকায় এসে পৌঁছেছেন দুপুরে আজকে 12টা নাগাদ এবং তারপরে আজকে বিকেলে 5টা নাগাদ তার কাছে সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে স্বাক্ষরিত যে চিঠিটি পদত্যাগপত্রটি সেটি তার স্পিকারের হাতে পৌঁছায় এবং তারপর সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ বলেছেন যে অসুস্থ কারণগুলির কারণে আসলে তিনি যেমন পদত্যাগ করেছেন, একই সঙ্গে তিনি বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিয়োগপ্রাপ্ত হলেও রাষ্ট্রপতি হলেও তিনি কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে বিএনপির সরকার আসলে যারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে সরকার গঠন করেছে সেই সরকারের প্রতি তার আস্থা এবং তিনি সমর্থন জানিয়েছিলেন এবং শ্রদ্ধা জানিয়েছিলেন দেখে তার প্রতি তার প্রশংসা কিন্তু স্পিকার হাফিজউদ্দিন আহমদ করেছেন এবং তার আসলে আশু রোগ মুক্তি এবং তার মঙ্গল কামনাও কিন্তু প্রেস কনফারেন্সে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তিনি করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে স্পিকার হিসাবে তিনি কিন্তু এখন থেকে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তিনি সেই ঘোষণাটা দিয়েছেন। অর্থাৎ এর সংবিধান অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার নিজেই সেই রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন, সেটি কিন্তু তিনি আজকে জানিয়েছেন এবং এরপরে আসলে আজকে এই রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত নির্বাচিত না হবেন পরবর্তী আজকে পদত্যাগের পরে আসলে 90 দিন সময় থাকছে, 90 দিনের মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এর সময়কালে আসলে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তিনি দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতির এবং তার পরবর্তী আসলে রাষ্ট্রপতি নিয়োজিত হবেন 23তম দেশের রাষ্ট্রপতি নির্বাচিত যিনি হবেন তিনি বঙ্গভবনের আসলে বাসিন্দা হবেন, আসলে সেটি কিন্তু বলা যায়। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ করা এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করার সবশেষ খবর। আহমেদ সালেহীন যুক্ত হয়েছিলেন জাতীয় সংসদ ভবন থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি। দেখেছেন আওয়ামী শাসনামলের পতন, সাক্ষী ছিলেন অন্তর্বর্তী সরকারের। সবশেষ গণতন্ত্রের নতুন যাত্রায় সঙ্গী হয়েছেন বিএনপি সরকারেরও। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবন অধ্যায় ছিল কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনীতিতে কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না, কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। রাষ্ট্রপতি হওয়ার মাত্র 1 বছরের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান তিনি। ওই বছরেই অক্টোবরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই দাবি করে জন্ম দেন নতুন বিতর্ক। জোরালো হয় তার পদত্যাগের দাবি, তবে সাংবিধানিক সংকটের আশঙ্কায় সে যাত্রায় রক্ষা পান তিনি। সবশেষ গণতান্ত্রিক নবযাত্রায় 2026-এর নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি সরকার। যে সরকারও গঠন হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। এক রাষ্ট্রপতির আমলেই তিনি দেখেছেন 3 সরকার, সাক্ষী হয়েছেন 2টি সরকারের। তবে পূর্ণ মেয়াদ শেষ হলো না মোহাম্মদ শাহাবুদ্দিনের, অবসান হলো বৈচিত্র্যপূর্ণ এক অধ্যায়ের। রাষ্ট্রপতি হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন শাহাবুদ্দিন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন টক শো উপস্থাপকের ছবিতে শাহাবুদ্দিনের আইটি থেকে করা মন্তব্যের স্ক্রিনশট হয়ে ওঠে তখনকার টক অফ দ্য কান্ট্রি। 1949 সালে পাবনার জুবিলি ট্যাঙ্ক পাড়ায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 1971 সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধেও। 2001-এ আওয়ামী লীগ গঠিত তদন্ত কমিশনের প্রধান ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী থাকা অবস্থাতেই দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পান। ওই সময়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা সাজানোর অন্যতম কুশীলব ছিলেন তিনি।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম হয়তো ভবিষ্যতে শুধু সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য নয়, বরং ধারাবাহিক বিতর্কের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দেশে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি। এদিকে সরকার দ্রুত চীনের কুনমিং থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত সড়ক বের করার কাজ শুরু করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন মন্ত্রী। বিশ্ববাজারে দাম বাড়লেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান মন্ত্রী। কথা বলেন যুক্তরাষ্ট্রের নতুন করে 10% শুল্ক আরোপ নিয়েও। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ দেড় সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে আসেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। কথা বলেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে। কুনমিং থেকে চট্টগ্রাম পোর্ট একটা বাংলার সাইডে একটা খুব দ্রুত একটা রাস্তা বের করা, আমরা খুব শর্টলি আমাদের প্রিয় প্রেসিডেন্ট শহীদ জিয়া, হিজ বেস্ট ফ্রেন্ড চায়না, অ্যান্ড নাও দিস টাইম আওয়ার প্রাইম মিনিস্টার তারেক রহমান, হি ফার্স্ট ভিজিট চায়না। নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চলছে। পঞ্চগড়ে বৃক্ষমেলা উদ্বোধন শেষে সবাইকে একটি করে গাছ রোপণের আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটা যে কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষটা আপনি তত্ত্বাবধান করুন, তাহলে দেখবেন আমরা বাংলাদেশকে সুবিধায়ন করতে পারবো। এদিকে বাগেরহাটের রামপালে পানির ট্যাঙ্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জোর দেন বৃষ্টির পানি সংরক্ষণে। তানজিল হাসনাত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। জেল পালানো 1.5 শতাধিক কয়েদি এখনও অধরা। বাড়ছে অপরাধ, পলাতক বন্দীদের ধরতে অভিযানে। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে কালিয়ার পুছিমারি বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মনি মিয়া। পানিপাড়া এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তার উপর। এ সময় ধারালো অস্ত্রের কোপে হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত 3:30টার দিকে মারা যান তিনি। কুষ্টিয়ায় বিএসএফের পুশিং চেষ্টা রুখে দিল বিজেপি ও স্থানীয়রা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় 7 জনকে ফেরত পাঠানো হয়েছে। ভোরে কুষ্টিয়ার জয়পুর সীমান্ত দিয়ে অন্তত 8 জনকে পুশিং চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় বিজেপি ও স্থানীয়রা বাধা দিলে ফেরত যান তারা। এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গার সীমান্ত দিয়ে 7 জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। পরে তাদেরকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়। সীমান্তের নিরাপত্তা ও পুশিং রোধে সীমান্ততে লোকবল ও কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজেপি। চুয়াডাঙ্গায় নিখোঁজের একদিন পর মাঠ থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে আলমডাঙ্গা উপজেলার উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠে হাশেম আলীর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার বিকেলে কৃষি জমিতে সার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন হাশেম আলী। রাতে আর বাড়ি ফেরেননি তিনি। নিহত হাশেম আলী উসমানপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
2 বছরে গাজীপুরে বন্ধ হয়েছে 120টি শিল্প কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। শ্রীপুরের ক্যাটেক্স ফ্যাশন লিমিটেডের সাবেক শ্রমিক সোনিয়া আর জিনিয়া। তাদের অভিযোগ, পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে 3 মাস আগে চাকরি থেকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি, তবে এতদিনেও বেতনের টাকাই দেয়া হয়নি তাদের। এমন অভিযোগ জেলার অসংখ্য শ্রমিকের। সারা ঘরে ফোন দিতে সেটা বলছে দিব, কিন্তু কবে দিব সেটা বলে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে শ্রমিক অসন্তোষের ফলে গেল 1 মাসেই গাজীপুরে বন্ধ হয়েছে 25টি কারখানা, যার মধ্যে 18টি কারখানা পুনরায় কাজে ফিরলেও 7টি কারখানা আর আলোর মুখ দেখেনি। বলতে আছে ব্যাংক লোন আছে, দেউলিয়া ঘোষণা করে দিছে, তারা হঠাৎ করে বাইরে নোটিশ দিয়ে বন্ধ করে দিছে। কলকারখানা অধিদপ্তরের তথ্য মতে জেলায় গেল 2 বছরে বন্ধ হয়েছে 120টি কারখানা, আর চাকরি হারিয়েছেন প্রায় লাখো শ্রমিক। এসব ঘটনার পেছনে বিগত সরকারের গাফিলতি আর ঋণ জালিয়াতি এর অন্যতম কারণ বলছেন স্থানীয় সংসদ সদস্য। কিছু কিছু ফ্যাক্টরি যেগুলো দেখেছি যে ফ্যাক্টরির ভ্যালুই হয়তো 10 কোটি টাকা নাই, কিন্তু সেই ফ্যাক্টরি 400 কোটি টাকা লোন নিয়ে বসে আছে। তো এই ধরনের অনেক মালিকরা যারা সেই আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের দোসর ছিল, তারা কিন্তু এই ফ্যাক্টরি এই অবস্থায় রেখে 5 তারিখের পরে হয়তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক, আর শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস শিল্প পুলিশের। শ্রম আইন অনুযায়ী পাওনা বুঝে পেলে বেসিক্যালি অসন্তোষের মাত্রা আমরা দেখিনি। কোন ধরনের জটিলতা ফেস করে তারা ফ্যাক্টরি বন্ধ করতে বাধ্য হলো, অথবা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি। শিল্পোদ্দূষিত গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় 5000 শিল্প কারখানা রয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। জুলাই অভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়নি 2 বছরেও। কারাগার ভেঙে পালিয়ে যাওয়া জঙ্গি সহ 150-র বেশি কয়েদি এখনও অধরা। এসব অস্ত্রসহ গুলি উদ্ধারে না হওয়ায় জেলায় বাড়ছে অপরাধ। পুলিশ বলছে পলাতক কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। মোহাম্মদ ইমরান হোসেনের ছবি ও আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। 24 জুলাই আন্দোলনে যখন উত্তাল রাজধানী ঢাকা, তার ঢেউ লাগে আশপাশের জেলা শহরগুলোতেও। 19 জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারের মূল ফটক ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর কারাগারে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয় ব্যারাকে থাকা 85টি অস্ত্রসহ প্রায় 8000 রাউন্ড গোলা বারুদ। এ সময় কারাগারের ফটক ভেঙে পালিয়ে যায় জঙ্গিসহ 826 কয়েদি। একই বছর কারাগারটি সংস্কার হলেও 2 বছর পরও উদ্ধার হয়নি লুট হওয়া 27টি অস্ত্র ও 6000 রাউন্ডের বেশি গোলা বারুদ। আত্মসমর্পণ এবং অভিযানের 600-রও বেশি কয়েদিকে কারাগারে ফেরানো গেলেও এখনও অধরা 166 কয়েদি। এর মধ্যে জেলা জুড়ে অপরাধ বাড়ায় জনমনে বাড়ছে নতুন শঙ্কা। প্রত্যেকটা ঘরের লোক আতঙ্কে থাকে যে কোন সময় কার বাড়িতে আক্রমণ করে। অস্ত্রগুলি এখনো উদ্ধার হয় নাই। ওই অস্ত্রগুলি দিয়ে নরসিংদী জনপদ অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকে যায়। যদি তাদের ঠিকানা বাইর করা যায় এবং তাদেরকে উন্নত বিলম্বে গ্রেফতার করা যায়, তা অবশ্যই অস্ত্রগুলি উদ্ধার করা সহজ হবে। কারা কর্তৃপক্ষ বলছে আগুনে কয়েদিদের তথ্যসহ সকল নথিপত্র পড়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে দাপ্তরিক কাজ। ওই সময় যত নথি রেকর্ডপত্র কম্পিউটার ছিল সবই তো ধ্বংস হয়ে গেছে, যার কারণে আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। পুলিশ বলছে পলাতক কয়েদিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং আছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখন অব্যাহত আছে। গত 2 বছরে 200-রও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এ জেলায়। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী। বাংলা সময় আরও থাকছে। পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে দর্শনার্থী। কিশোরগঞ্জের হাওরে পর্যটকের ঢল। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুর্ঘটনার অভিযোগ। ভ্রমণ নিরাপদ করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ইজি বাইক ছিনতাইকারী চক্র। গত 8 বছরে এই উপজেলায় অন্তত 253টি ইজি বাইক ছিনতাই হয়েছে। আর ছিনতাইয়ে বাধা দেয় অন্তত 19 জন চালককে হত্যা করা হয়েছে। প্রশাসন বলছে ছিনতাইকারীর চক্রের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক ছাড়া বেশিরভাগ সড়কই সাধারণ মানুষের প্রধান যানবাহন ইজি বাইক, আর এই যানবাহনকে ঘিরেই সক্রিয় অপরাধী চক্র।
যাত্রী বেশে ইজি বাইকে উঠে সুবিধা মতো নির্জন স্থানে নিয়ে গিয়ে চেতনানাশক বা অস্ত্রের মুখে জিম্মি ও ডিবি পরিচয়ে ছিনতাই করা হচ্ছে ইজি বাইক। বাধা দিলেই মেরে ফেলা হচ্ছে চালকদের। পুলিশ, পিবিআই ও বিভিন্ন সূত্রে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এদিকে ব্যাটারি চালিত ইজি বাইকে লাইসেন্স না থাকায় ছিনতাই করে সেটি রং বদলে সহজেই যে কারো কাছে ভালো দামে বিক্রি করা যায়। ইঞ্জিন ও চেসিস নম্বর না থাকায় মালিকানাও প্রমাণ করা যায় না। নেশা নাকে ধরে অনেক সময় জোর করেও বাইরে দিয়ে নিয়ে যায়। ছিনতাই করে আমার অটোটা নিয়ে গেছে, আমার মাইরা মায়ের দুই কোস হালকা পাতলা। এই অটোর লোক আমার সাথে জীবন হত্যা হয়েছে। প্রশাসন বলছে ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে অভিযান চলমান। সমন্বিত যে অটো ছিনতাই চক্র, এটা ধরার জন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে সমন্বিত যে চক্রটা আছে অতি দ্রুত এই চক্রটাকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। রূপগঞ্জ উপজেলায় প্রায় ৭০,০০০-এর বেশি ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে। সময় সংবাদ, রূপগঞ্জ। কিশোরগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এদিকে গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন 25 জন। দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাস। পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক। আহত হন আরও 7 জন। একই দিন শহরের গাইটাল এলাকায় ট্রাকের চাপায় তুহিন নামে প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর এক ছাত্র নিহত হয়। এদিকে গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 25 জন। সৌদি আরবে ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় 2 সন্তান সহ মায়ের নিহতের ঘটনায় গ্রামের বাড়ি ফরিদপুরে বইছে শোক। স্বজনরা জানায়, বৃহস্পতিবার সকালে রিয়াদ থেকে মক্কায় ওমরা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন তানিয়া তাহমিনা রিনা, তার মেঝো ছেলে তাজবিক এবং ছোট মেয়ে সাদাফ। আহত হন স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল। প্রায় 2 দশক ধরে তানিয়া স্বামীর সঙ্গে রিয়াদে বসবাস করছিলেন। তার স্বামী সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত রয়েছেন। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর জাতীয় উদ্যান অংশে বন্য প্রাণীদের নিরাপদ চলাচলের জন্য 5টি রোপওয়ে স্থাপন করেছে বন বিভাগ। তবে বাস্তবিক কার্যকারিতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বন উজাড়, প্রাণীদের প্রাকৃতিক খাদ্য সংকট সহ নানা ভারসাম্যহীনতায় শালবন বিলুপ্ত প্রায়। এ সময় এ ধরনের কার্যক্রমকে লোক দেখানো প্রকল্প বলছেন পরিবেশবিদ ও স্থানীয়রা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবিতে রিপোর্ট। মধুপুর গড়ের শালবনের বুক চিরে গড়ে ওঠা টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উচ্চগতির যানবাহনে পিষ্ট হয়ে হর হামেশায় মারা যায় খাদ্য সংকটে থাকা বনের নানা প্রজাতির প্রাণী। মৃত্যুহার কমিয়ে আনতে শালবন পুনর্প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় চলতি মাসের শুরুতে মহাসড়কের 8 কিলোমিটার অংশে 100 ফুট দৈর্ঘ্য ও 3 ফুট প্রস্থের নাইলনের সুতোয় তৈরি 5টি রোপওয়ে স্থাপন করেছে টাঙ্গাইল বন বিভাগ। তবে মূল সংকট ও বাস্তবতা ভিন্ন। প্রাকৃতিক খাদ্য সংকটে থাকা প্রাণীরা বেঁচে থাকার জন্য মহাসড়কে আসতো, সেখানে রোপওয়েতে চলাচল অবাস্তব বলছেন স্থানীয়রা। আমি এখানে জাস্ট দেখছি একদিন উঠতে, আর বাকি যেগুলো জায়গা আছে ওখানে আমি এখন পর্যন্ত দেখি নাই। খাবারের তো তাদের সংকট, খাইতে হবে, আবার দেখা গেলো যে যা দিচ্ছে তাই খাচ্ছে। খাদ্যের জন্য এই রাস্তায় বসে থাকে আর রোপওয়ে উপরে, তাহলে বানর কিভাবে উপরে যাবে? এগুলি দিতেছে, এগুলি আসলে কোনো কাজে আসে না। যদি এই বনের ভিতরে কিছু ফলের কিছু গাছ লাগাইতো তাহলে মনে হয় খাবারের একটা ব্যবস্থা হতো, কাজে লাগতো। রোপওয়ের সফলতা নিয়ে সংশয় আছে খোদ বন কর্মকর্তাদেরও। তাদের দাবি এটি পরীক্ষামূলক কার্যক্রম আর পরিবেশ বিশেষজ্ঞদের তাগিদ আগে বিলুপ্ত প্রায় বনের ভারসাম্য ফিরিয়ে আনার। যেহেতু এটা একটা পরীক্ষামূলক কাজ হচ্ছে, তো আমরা মনিটর করছি, দেখছি যে বানর বা অন্যান্য প্রাণীগুলো এটা ব্যবহার করছে কিনা। আশা করি ধীরে ধীরে এটা তার অভ্যস্ত হয়ে যাবে। তো যে বনে প্রাণীরা নিরাপদ নয়, তাদের খাবার নেই, সে বনে রোপওয়ে করাটা কতটুকু কাজে আসবে সেটাই
প্রশ্ন। টাঙ্গাইলে মোট বনভূমির পরিমাণ প্রায় 1,22,876 একর। এর মধ্যে শাল গজারির প্রাকৃতিক বনের আয়তন ক্রমশ সংকুচিত হয়ে আসছে। সময় সংবাদ, টাঙ্গাইল। মৌলভীবাজারে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে 2000 ফল গাছ কাটার অভিযোগ 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনা আক্তার। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এর আগে গত 16 জুলাই কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বনবিটের কালেঞ্জি এলাকায় বন বিভাগের সরকারি জমি উচ্ছেদ অভিযানে গিয়ে 2000 ফল গাছ কাটা হয় কৃষকের। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে নড়েচড়ে বসে প্রশাসন। এর সাথে সংশ্লিষ্ট যারা আছে সকলের আমরা বক্তব্য গ্রহণ করেছি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং এই গৃহীত বক্তব্য এবং তথ্যপত্র সমন্বয়ে একটা প্রতিবেদন তৈরি করে আমরা যথাসময়ে অতি শীঘ্রই আর কি সরকারের কাছে আমরা দাখিল করব। মুন্সিগঞ্জের তালতলা, বেতকা ও আবদুল্লাপুর লঞ্চঘাট বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। বন্ধ ঢাকা ডহরি রুটের লঞ্চ চলাচল। নাব্য সংকট সহ দখল দূষণে নৌপথ হ্রাস পাওয়ায় কৃষি সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুনরায় লঞ্চঘাটগুলো চালুর দাবি স্থানীয়দের। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। নদীর গভীরতা কমে যাওয়ায় 2003 সাল থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের তালতলা ঘাটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দেশের অন্যতম ঘাট বেতকা লঞ্চঘাট ও আবদুল্লাপুর লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ করে বিআইডব্লিউটিএ। এক সময় ঘাটগুলো ব্যবহার করে রাজধানীর সদরঘাট ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের লঞ্চ নিয়মিত চলাচল করত। বর্তমানে ঘাটের পন্টুনও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। নৌপথের নাজুক অবস্থায় বেতকা ব্রডবাল্লাভ ইন্ডাস্ট্রি সহ স্থানীয় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহ গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তালতলা গৌরগঞ্জ খাল দিয়ে চলাচলকারী লঞ্চ বন্ধের কারণে ডোহরি লঞ্চঘাটও স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। প্রচুর পরিমাণ প্লাস্টিকের বস্তা, শত শত বস্তা ফালায়া এই নদীটাকে শুকানোর মতো চেষ্টা করতেছে এই কলকারখানার মালিক মহাজনেরা। এখান দিয়ে যেই বড় বড় লঞ্চ চলাচল করতো সেটার এখন আর কোনো অস্তিত্বই নেই। আগে এখানে যে পরিমাণ মাছ ছিল, স্রোত ছিল নদীর, এখন এটা নাই। পরিবেশবিদরা বলছেন ইসামতি সহ অন্য সব নৌপথে আবারও লঞ্চ চালু করলে স্থানীয় গ্রামীণ অর্থনীতির ভিত শক্ত হবে। ধলেশ্বরী থেকে, ইসামতি থেকে, বুড়িগঙ্গা থেকে একদম উত্তর দিকে পদ্মা পর্যন্ত এগুলি অবিলম্বে কাটানো। আর কাটলেই শুধু হবে না, যাতে এই মাটি আবার নিজে খালে না পড়ে এইভাবে এটা প্রোটেক্ট করা, রাস্তা করে বা টার্নিং ওয়াল করে। আর পদ্মার মুখের সাথে যদি এটা যুক্ত না হয় তাহলে এই কাটা আবার খাল ভরাট হয়ে যাবে। তবে বিআইডব্লিউটিএ বলছে জরিপ করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এটা ব্যবসা বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে যে বিবেচিত ছিল, এটা যাতে পুনরায় এটা আবার প্রতিষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে বিআইডব্লিউটিএ কাজ করে যাচ্ছে। মুন্সিগঞ্জের নৌপথ ক্রমেই হ্রাস পাচ্ছে। পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইসামতি বিধৌত জেলায় প্রথম শ্রেণীর নৌপথ 101 কিলোমিটার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন বাংলার সময়। জন্ম থেকেই মেয়ে শারীরিক প্রতিবন্ধী। ভ্যান চালক বাবা মেয়েকে স্কুলে ভর্তি করাতে ঘোরেন শহর থেকে গ্রাম সবখানে, কিন্তু কোনো স্কুলে ভর্তি নেয়নি মেয়েটিকে। পরে উপায় না পেয়ে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বাবা নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন প্রতিবন্ধী বিদ্যালয়। সেখানে এখন শিক্ষার আলো পাচ্ছে 2 শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী। স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন শিক্ষক কর্মচারীরা। মাদারীপুরের রাজুইরের ভ্যান চালক সেলিম মিয়ার এমন দৃষ্টান্ত বেশ প্রশংসা কুড়িয়েছে। এখন প্রয়োজন প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তির। পাশে থাকারও আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন।
কারো বয়স 15, আবার কারো বয়স 12 বছর। গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে দল বেঁধে বিদ্যালয়ে যাত্রা প্রতিবন্ধী শিক্ষার্থীদের। এসেই শ্রেণীকক্ষে পাঠদানে যোগ দিচ্ছেন তারা। প্রতিদিনই এমন চিত্র ফুটে উঠেছে মাদারীপুরের রাজৈরের প্রত্যন্ত এলাকা শাখারপাড়ে। 2018 সালে ভ্যানচালক সেলিম মিয়া প্রতিষ্ঠা করেন একটি প্রতিবন্ধী বিদ্যালয়। 2 বছর পর নিজ অর্থায়নে 20% জমি কিনে টিনশেড ঘর নির্মাণ করেন। শুরুতে তেমন কোনো শিক্ষার্থী না থাকলেও এখন বিদ্যালয়ে লেখাপড়া করে 200-রও বেশি প্রতিবন্ধী শিক্ষার্থী। সেখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন 15 জন শিক্ষক কর্মচারী। লেখাপড়ার পাশাপাশি নকশি কাঁথা তৈরি, মোমবাতি, LED বাল্ব তৈরি ও সেলাই প্রশিক্ষণও পাচ্ছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ে ভর্তির পর সন্তানদের পরিবর্তন দেখে খুশি অভিভাবকরা। আর প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত হলে শিক্ষার মান বাড়বে বলে আশা শিক্ষকদের। এই জায়গায় এসে 5 জনের হাতে বেশকে ভালোই পরিবর্তন পাইছি। মা খিদের আছে, আব্বা এখানে যাবো এখানে যাবো, অনেক কিছু পরিবর্তন হয়েছে। হাসি, খেলনা, আনন্দ, ফুর্তি এটা পায়, বুঝছেন। ইসিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের মোশাররফ শরীফের ছেলে সেলিম মিয়া তার বড় মেয়ে প্রতিবন্ধী মরিয়ম আক্তারকে বিদ্যালয়ে ভর্তি করাতে ঘোরেন শহর থেকে গ্রামের বেশ কিছু এলাকায়, কিন্তু কোথাও ভর্তি করার সুযোগ পাননি। মানসিকভাবে কষ্ট পেলেও অন্য প্রতিবন্ধীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে নিজেই প্রতিষ্ঠা করেন বিদ্যালয়। রাজৈর উপজেলায় কোনো প্রতিবন্ধীদের স্কুল না থাকার কারণে আমি নিজ উদ্যোগে আমার বাড়িতে কোয়েল পাখির খামার বিক্রি করে দিয়ে আমি স্কুল তৈরি করি। পরবর্তীতে আমার মেয়েটা স্বাভাবিক স্কুলে পড়ালেখা করাইতে সক্ষম হয়েছে। আর এই যে বাচ্চারা দেখছেন এদেরকে আমি লেখাপড়া শিখাইতেছি আমাদের এই স্কুলে। বিদ্যালয়টির কার্যক্রম এগিয়ে নিতে পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক। একটি প্রতিবেদন আসলে আমি স্থানীয় প্রশাসনের কাছে চেয়েছি। এটার প্রেক্ষিতে আমরা সরকারকে অবহিত করব এবং সরকারের সাথে করেসপন্ডেন্সের ভিত্তিতে যেটা ভালো হয় অবস্থানিকভাবে সেটা আমরা করব। 2020 সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিও ভুক্তির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনলাইনে আবেদন করা হলেও তা আজও আলোর মুখ দেখেনি। ইচ্ছাশক্তি আর মনোবল থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব, তার জ্বলন্ত উদাহরণ ভ্যানচালক সেলিম মিয়া। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সরকারি ও বেসরকারি সহযোগিতা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর পাট উৎপাদন হয়েছে রাজবাড়ীতে। বর্তমানে ফসল কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। আশিকুর রহমানের রিপোর্ট। পরিপক্ক হওয়ায় পাট কাটছেন কৃষক, পরে তা জাগ দেয়া হচ্ছে জলাভূমিতে। চলতি মৌসুমে রাজবাড়ীতে পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। বর্তমানে ফসল কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় তারা। চাষিরা বলছেন বাজারে ন্যায্য মূল্য না পেলে বড় আর্থিক ক্ষতি হবে তাদের। 1 বিঘা জমিতে 20 থেকে 25 হাজার টাকা খরচ পাটের। 5 থেকে 5.5 টাকা না বেচলে আমাদের কৃষক বাঁচার কোনো পথ নেই। পাটে একটু দাম বাড়া দিলে আমরা একটু কৃষকরা বাঁচে। মূল্য যদি না থাকে পাটে তাহলে আমরা কৃষক বাঁচবো কি করে? সরকারের কাছে দাবি ন্যায্য দাম নির্ধারণ করার জন্য। কৃষি বিভাগ বলছে উৎপাদন খরচ বিবেচনা করে সরকারি পর্যায়ে পাটের মূল্য নির্ধারণে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের কাছ থেকে তথ্য নিয়ে সঠিক উৎপাদন খরচ দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে সরকার এটা যাচাই বাছাই করে একটা ন্যায্য মূল্য ঘোষণা করবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর রাজবাড়ীতে 47,820 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 500 হেক্টর বেশি। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় মানিকগঞ্জে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত। সবজি ও মরিচের আবাদের ক্ষতি বেশি। এতে আর্থিক সংকটে কৃষক। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। সবজি ক্ষেতের মাচায় পড়ে আছে মরা গাছ, শুকিয়ে গেছে পাতা। গত সপ্তাহের টানা বৃষ্টিতে মানিকগঞ্জের বিভিন্ন ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে নষ্ট হয় বিভিন্ন সবজি ও মরিচের আবাদ। কৃষক বলছেন ভালো ফলনের আশায় ঋণ করে চাষাবাদ করছিলেন তারা, কিন্তু ফসল ঘরে তোলার আগেই নষ্ট হয়ে গেছে। এতে আর্থিক সংকটে পড়েছেন তারা। সরকারি সহায়তা না পেলে নতুন করে আবাদ শুরু করা অনেকের পক্ষেই সম্ভব না বলে দাবি চাষিদের। 50,000 টাকা মাল বুনছিলাম, শেষ 80,000 টাকা মাল কিনে আসার
এটি শেষ, একদম কিছুই নেই। এর থেকে বৃষ্টি আর হয় না, মানে 210-20 বছরে। লাউ করছিলাম, কুমড়া ক্ষেত করছিলাম, লাল শাক করছিলাম, এগুলো যাদের সব আমাদের চলে গেছে। উঠানের মতো বা বেচার মতো তো কিছু নাই, সবই বৃষ্টিতে নিয়ে গেছে। টেন করে করছি, এগুলো এখন আমার উপায় কি? সরকার কাছে যদি হাত বাড়িয়ে যদি কিছু পাই আমরা, তাহলে ফিরে আমরা পাল্টে বুনতে পারব। তবে কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। আমরা আশা করছি সদস্য সরকার এদেরকে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি পুনর্বাসন আওতায় এনে এদেরকে ক্ষতি পুষিয়ে নেবে, এবং সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 4,521 হেক্টর সবজির চাষাবাদের মধ্যে 144 হেক্টর জমির সবজি পুরোপুরি নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 2,70,00,000 টাকা। সময় সংবাদ, মানিকগঞ্জ। দেখছেন বাংলার সময়। বর্ষার আবহে ভিন্ন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্র সৈকত। সাপ্তাহিক ছুটির দিনে ভিড় করছেন হাজারো পর্যটক। তাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে লাইফগার্ড কর্মীরা। পর্যটক টানতে হোটেল রিসোর্টগুলো দিচ্ছে নানা অফার। বর্ষার আকাশ, উত্তাল সাগর আর প্রকৃতির মনোমুগ্ধকর রূপ সব মিলিয়ে যেন নতুন এক কক্সবাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তাই সৈকত জুড়ে এখন ভ্রমণ পিপাসু মানুষের পদচারণা। কেউ ঢেউর সঙ্গে মিশে যাচ্ছেন সমুদ্র স্নানে, কেউ বালুচরে কাটাচ্ছেন আনন্দ ঘন সময়, অনেকে আবার ক্যামেরা বন্দি করছেন প্রিয় মুহূর্ত। সৈকতের সবগুলো পয়েন্টে এখন পর্যটকে পূর্ণ, যেন সাগর তীরে বসেছে মানুষের মিলন মেলা। আমি ঢাকা থেকে এসেছি এবং আমার 5 বারের মতন আমি কক্সবাজার এসেছি। গরম লাগছে না প্রধানত, এটা হচ্ছে আর ট্যানেরও একটা বিষয় আছে, ট্যান হচ্ছে না, সানবার্ন হচ্ছে না। এই টাইমে আসলে মানুষ স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, স্বাচ্ছন্দ্যে পরিবেশ উপভোগ করতে পারে। উত্তাল সাগরে বেড়েছে ঢেউয়ের পরিধিও, বালুচরে একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল, তাই সর্বোচ্চ সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। সাগর এখন উত্তাল রয়েছে, তো আমরা পর্যটকদেরকে বলতেছি ওরা যদি পানিতে নামে হাঁটু পানি বেশি গভীরে যাতে না যায় এবং লাইফগার্ডের নজরদারিতে থাকে। যেখানে যেখানে বিপদ সেখানে আমরা লাল পতাকা দিয়ে রেখেছি এবং আমাদের পেট্রোল টিম, তারপর রেস্কিউ বোট নিয়ে আমরা লাইফগার্ড পানিতে রেখেছি। বর্ষা মৌসুমে আরও পর্যটক টানতে হোটেল রিসোর্টগুলো দিচ্ছে নানা অফার। তাদের আসার জন্য আমরা হোটেল কর্তৃপক্ষ তাদের এই উপভোগ বিষয়টা চিন্তা করে সর্বোচ্চ ডিসকাউন্ট 60% পর্যন্ত আমরা দিচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের সঙ্গে পর্যটকরা ছুটছেন পাহাড়, ঝাউবন আর দীর্ঘতম মেরিন ড্রাইভ। জাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরে পর্যটকের সংখ্যা। তবে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। পানিতে তলিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সাঁতার কাটছেন, কেউ গোসল করছেন, কেউ বা ক্যামেরায় বন্দি করে রাখছেন সুন্দর মুহূর্ত। কিশোরগঞ্জের নিকলির কুরসা এলাকায় এমন দৃশ্য এখন নিত্যদিনের। বর্ষায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোরগঞ্জের হাওরের পর্যটকদের সংখ্যা। আঁকাবাঁকা পাকা সড়কের দুপাশে স্বচ্ছ জলরাশি আর নির্মল প্রকৃতির নয়াভিরাম সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। নিকলির মুহুরকোনা, কুরসা, ছাতিরচরের করবচন, মিঠামইন উপজেলার অল ওয়েদার সড়ক, প্রেসিডেন্ট রিসোর্ট, করিমগঞ্জের বালিখোলা, অষ্টগ্রাম কিংবা ইটনার উত্তাল হাওরে ছোট ছোট নৌকা, স্পিডবোট নিয়ে ঘুরে বেড়ান শত শত পর্যটক। তবে প্রশাসনের প্রয়োজনীয় নজরদারি না থাকা এবং সচেতনতার অভাবে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। অনেক ভালো লাগতেছে, আমাদের মনে হচ্ছে আমরা একটা কক্সবাজারে আছি বর্তমানে। তো এখানে একটা পাবলিক টয়লেটের যদি ব্যবস্থা করা হয়তো অনেক ভালো হতো। প্রশাসনের লোক রাখা দরকার, লাইফ জ্যাকেট দেওয়া দরকার। এখানে কোনো কোস্টগার্ড নাই, সমস্যা হলে কেউ যে দূরে যাবে আগাবে ওনাকে আনার জন্য এরকম কোনো কিছু নাই। পর্যটকদের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি তাদের নিরাপত্তা সংশ্লিষ্ট হাওরে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। হাওরে নৌ ডাকাতি রোধে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। হাউস বোটগুলো যেগুলো হচ্ছে পর্যটকদের বিনোদনের জন্য যারা কাজ করে তাদের সাথে আমাদের সমন্বয়টা ঠিক রাখা। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ সবাইকে ইনভলভ করে আমরা যাতে ভ্রমণটা নিরাপদ করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতি বছর বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের হাওরে কয়েক লাখ পর্যটকের আগমন ঘটে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। অবশেষে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন।
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী হলেও আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, জানালেন বাণিজ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে দেশে কোনো প্রভাব পড়বে না। এবং কুষ্টিয়ায় 8 জনকে বিএসএফ এর পশ্চিম চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর সময় ফেরত পাঠানো হলো 7 জনকে। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।